আচ্ছা, so today we will have a introductory class on ribosome, যেমনি মাইটোকন্ড্রিয়ার প্রথম দিন আমাদের হয়েছিল মাইটোকন্ড্রিয়া পড়ানোর ব্যাপার দিন। তা আমাকে একটু বলো যে রাইবোজোম এর ব্যাপারে তোমরা কি জানো বা হোয়াট ইজ রাইবোজোম। অর্ষদ, ইউ ক্যান মিউট ইয়োরসেলফ, মিউট করে দাও। ওকে স্যার। হ্যাঁ, বলো, ইটস ওপেন টু অল, যে কেউ বলতে পারো কি হয়েছিল। কেউ বলবে না? উৎসাহ? স্যার বল। হ্যাঁ অবশ্যই বলবো স্যার বলো। বলছি। হ্যাঁ স্যার। স্যার শুভজিৎ বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, উৎসাহ বলো। মানে রাইবোজোম আমাদের, আচ্ছা বলো বলো বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না না বলো বলো শুভজিৎ বলো। স্যার রাইবোজোম হলো আমাদের কোষের একটা মানে অণু মাইটোকন্ড্রিয়ার মতন, যেটা মানে এই অঙ্গাণুটা করে সিনথেসিসে সাহায্য করে। এবং এটাও আমাদের মানে দেহের বিভিন্ন যে কোষের যে ক্রিয়া সেগুলোকেও কিছু কিছু নিয়ন্ত্রণ করে। আচ্ছা ওকে ফাইন। উৎসাহ? হ্যাঁ স্যার বলবো। হ্যাঁ বলো অবশ্যই। রাইবোজোম সাধারণত দেখা যায় এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। আর না, তোমার প্রথম স্টেটমেন্টটা কিন্তু ভুল ছিল। এরকম কোনো মানে নেই যে সাধারণত ওটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে সংযুক্ত থাকে। অনেক ফ্রি রাইবোজোম আছে এবং তারাও প্রোটিন সিনথেসিস করে, কিন্তু মানে কোষের মধ্যে বেশিরভাগ রাইবোজোমই কিন্তু ফ্রি থাকে, নট নেসেসারিলি আর মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে আমরা যেটাকে বুঝে থাকি। তো রাইবোজোম সবসময় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথেই যুক্ত থাকে, এটা ঠিক নয়। যাই হোক, বলো প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, তারপর বলো। হ্যাঁ, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে মানে এরকম, মানে এইটাই কাজ জানি, আর কিছু জানি। স্যার বলবো? হ্যাঁ 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 বলো বলো অবশ্যই। স্যার রাইবোজোম হচ্ছে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, যেটা কোষের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার আঁশে তৈরি হয় এবং এন্ডোপ্লাজমীয় রেটিকুলামের ওখানে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আর কেউ কিছু বলবে? স্যার আমি, হ্যাঁ বলো বলো অর্ষদ। হ্যাঁ, রাইবোজোম হচ্ছে the consisting of RNA and protein molecules which are able to function protein synthesis. ওকে ফাইন। আচ্ছা, এইবারে আমি তোমাদের একটা জিনিস জিজ্ঞেস করছি, রাইবোজাইম কি? রাইবোজোম নয় কিন্তু, রাইবোজাইম তোমরা কেউ কোনোদিনও নাম শুনেছো? হোয়াট ইজ রাইবোজাইম? স্যার রাইবোজাইম মনে হয় বলো, তোমার গলা কেটে যাচ্ছে। আমার যত সম্ভব রাইবোজাইম মনে হয় এক ধরনের এনজাইম। গুড। কি ধরনের এনজাইম? স্যার রাইবোজোম একটা রাইবোনিউক্লিক অ্যাসিড, ওটাকে বলছে না? ক্যাটালাইসিস অফ আরএনএ। ক্যাটালিসিস অফ আরএনএ? প্রোটিন জাতীয় মানে স্যার না, প্রোটিন জাতীয় মনে হয়। প্রোটিন জাতীয় না। রাইবোজাইম ও হচ্ছে তাহলে when RNA is acting as an enzyme, it is called ribozyme. ঠিক আছে? আমরা ছোটবেলা থেকেই একটা খুব মজার জিনিস শুনেছি যে মুরগি আগে না ডিম আগে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের মলিকিউলার বায়োলজির ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। কিভাবে? একটু মন দিয়ে শোনো। দেখো, আমরা জানি যে যে কোনো প্রসেস লাইক প্রোটিন সিনথেসিস, যেটা এক্ষুনি সবাই বললে, যে প্রোটিন সিনথেসিসে সাহায্য করে বা ট্রান্সলেশনে রাইবোজাইম পারফর্মস দ্য প্রসেস অফ ট্রান্সলেশন। এইবারে রেপ্লিকেশন বলো, ট্রান্সক্রিপশন বলো, ট্রান্সলেশন বলো, এই প্রত্যেকটা প্রসেসের জন্য উই নিড এনজাইমস। ঠিক আছে? উই নিড এনজাইমস। দিস এনজাইমস আর প্রোটিনেশিয়াস ইন নেচার, বাট দেন প্রোটিন সিনথেসিসের জন্য যে এনজাইমগুলো দরকার সেগুলো কোত্থেকে আসছে? কারণ আগে তো প্রোটিনটা সিনথেসিস হবে, তবে তো সে এনজাইম হিসেবে কাজ করবে। আবার যদি এনজাইমই না থাকে, তাহলে প্রোটিনটা সিনথেসিস হবে কি করে? সেই মুরগি আগে না ডিম আগে, এই রহস্যটা চলে এসেছিল যে আগে প্রোটিনটা সিনথেসিস হবে তবে সে এনজাইম হিসেবে কাজ করবে। এইটা ছিল একটা পার্ট অফ দ্য যুক্তি। আরেকটা পার্ট কি ছিল?
যে না প্রোটিনটা যতক্ষণ না সিনথেসিস হচ্ছে ততক্ষণ তো কোনো প্রশ্নই উঠছে না যে সেটার এনজাইম হিসেবে কাজ করার। আবার দ্বিতীয় হচ্ছে যে প্রোটিনটা সিনথেসিস কি করে হবে যদি এনজাইমই না থাকে। তো এই যে প্রবলেমটা, এই যে কনফিউশনটা ছিল, এই যে কনফিউশনটা ছিল, এই কনফিউশনটা ক্লিয়ার হলো গিয়ে হচ্ছে উইথ দ্য ডিসকভারি অফ রাইবোজাইমস। মানে within the ribosome we could see many RNA with catalytic function। আমরা রাইবোজোমের মধ্যে বিভিন্ন আরএনএ দেখতে পাই যাদের কিন্তু ক্যাটালিটিক ফাংশন থাকে। সেই ক্যাটালিটিক ফাংশনের সাহায্যে তারা কিন্তু প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। Then what it means, the primitive biocatalyst, I won't use the term enzyme, the primitive biocatalyst মানে জৈব অনুঘটক, ঠিক আছে, আর RNA and eventually they are replaced by protein। তার মানে RNA is not only a structural or a message bearing component but it can have a functional role in terms of catalysis of biochemical reactions। ঠিক আছে, এইবারে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যাটালিটিক আরএনএ মলিকিউল আর ফাউন্ড উইদিন রাইবোজোম। দেখো তোমরা সবই জানো, জাস্ট একটু ভাবতে হবে। সেটা হচ্ছে যে ও একজন বললো যে নিউক্লিওলাসে সিনথেসিস হয়। So can anyone tell me what are the different types of RNA that is produced within the eukaryotic cell? By any cell for that matter, RNA, different types of RNA কি হয়? স্যার mRNA হয়, টিআরএনএ tRNA হয়, rRNA হয়। ব্যাস, হ্যাঁ, হ্যাঁ, আর বলো টিআরএনএ mRNA আর হ্যাঁ, টিআরএনএ আর আর কিছু হয় না? এমআরএনএ ওটা মানে তো mRNA tRNA rRNA এর বাদে আর কোন ধরনের RNA সেলের মধ্যে তৈরি হয় না? miRNA মাইক্রো আরএনএ যেটাকে বলি, siRNA সাইলেন্সিং আরএনএ যেটাকে বলি, snRNA স্মল নিউক্লিওলার আরএনএ যেটাকে বলা হয়, এগুলো সেলের মধ্যেই তৈরি হয়। বাট ইভেন্চুয়ালি স্যার রেগুলেটরি আরএনএ, হ্যাঁ রেগুলেটরি আরএনএ বলতে তো তোমার এইগুলোর মধ্যেই সেগুলো ইনক্লুডেড হয়ে যাচ্ছে। snRNA small nucleolar RNA have regulatory functions, microRNA have regulatory functions, and obviously this ডাবল rRNA স্ট্যান্ডার্ড আরএনএ, টিএমআরএনএ আছে। ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ কোথায় কোথায় তৈরি হয় আমাকে একটু বলো। কোথায় তৈরি হয়? হ্যাঁ, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ সেলের মধ্যে কোথায় তৈরি হচ্ছে? দ্যাট ইজ আ হাইব্রিড, মানে হচ্ছে যখন এমআইআরএনএ বা এসআইআরএনএ তাদের ফাংশনাল রোলটা করে তখন কি করে, তারা একটা ডাবল স্ট্যান্ডার্ড হাইব্রিড তৈরি করে। ওকে, সেটা আমি বোঝাবো, সাইলেন্সিং ইত্যাদি এগুলো কিভাবে হয়। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে তোমরা হয়তো ডিফারেন্ট টাইপস অফ ডিএনএ, এইটা আমি এই জন্য বলছি কারণ একজন ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ কথাটা তুললো, তোমরা হয়তো ডিফারেন্ট টাইপস অফ ডিএনএ ব্যাপারে শুনেছো, তাই তো? কি কি ধরনের ডিএনএ হতে পারে অন দ্য বেসিস অফ ইটস স্ট্রাকচার? স্যার বিডিএনএ মানে আলফা আকারটা পড়ে, তারপরে জেডিএনএ হতে পারে। জেডিএনএ হয় স্যার, জেডিএনএ হয়, আর কি ডিএনএ হয়? সিডিএনএ, এডিএনএ, সিডিএনএ, এডিএনএ হয়, হয়, তারপরে বিডিএনএ হয়। ওকে ওকে, আমি একটু একটা কথা বলি, প্লিজ একটু বোঝো তোমরা। এখানে একটা বিশাল বড় তোমাদের কনসেপচুয়াল প্রবলেম আছে। স্ট্রাকচারের বেসিসে, ঠিক আছে, ডিএনএ কে তিন ভাগে ভাগ করা যায়, এ ডিএনএ, বি ডিএনএ আর জেড ডিএনএ।
এবিসি অ্যালফাবেট, ওর জন্য সিডিএনএ কিন্তু স্ট্রাকচারের বেসিসে না। সিডিএনএ ইজ আ ডিফারেন্ট থিং। সিডিএনএ হচ্ছে যে জিনিসটা যে ডিএনএ সংশ্লেষ হয় ফ্রম এমআরএনএ। এমআরএনএ থেকে যে ডিএনএ সংশ্লেষ হয় সেই ডিএনএটিকে সিডিএনএ বলা হয়। মানে ইউ হ্যাভ অ্যান এমআরএনএ, সেখান থেকে একটি এনজাইম আছে যেটা রেট্রোভাইরাসদের মধ্যে খুব অ্যাক্টিভ থাকে, লাইক এইচআইভি, সেটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটার সাহায্যে যখন তোমার এমআরএনএ থেকে একটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ মলিকিউল সিনথেসিস হয়, দ্যাট ইজ সিডিএনএ। ওকে, বাট দিস ইজ নট আ স্ট্রাকচারাল ক্যাটাগরি। স্ট্রাকচারাল ক্যাটাগরি আমি কি বুঝি, যে একটা বিডিএনএ, সেটা যদি একটা নর্মাল গঠনের একজন লোক হয় বা মহিলা হয় বা মানুষ, যাই হোক নর্মাল গঠনের, ঠিক আছে, তাহলে এ ডিএনএ হচ্ছে বেটে মোটা আর জেড ডিএনএ হচ্ছে রোগা লম্বা। তাহলে এই টোটাল 3 ধরনের স্ট্রাকচার থাকবে। একটা হচ্ছে বিডিএনএ নর্মাল, এ ডিএনএ হচ্ছে বেটে মোটা, জেড ডিএনএ হচ্ছে রোগা লম্বা। ওকে, নাও the point is যে actually কিন্তু physiological condition এ we seldom see these forms of DNA। মানে আমাদের যদি শরীরের মধ্যে আমরা খুঁজি এডিএনএ, বিডিএনএ, জেড, এই এডিএনএ বা জেড ডিএনএ, সেটা কিন্তু কখনোই পাওয়া যাবে না। আমাদের শরীরের মধ্যে ফিজিওলজিক্যাল কন্ডিশনে এক ধরনের ডিএনএ পাওয়া যাবে, দ্যাট ইজ দ্য বিডিএনএ। ওকে, নাও the point is but the structure which very closely resembles a DNA is a double stranded RNA। এবং এই ধরনের হাইব্রিড আরএনএ কখন তৈরি হচ্ছে, এক হচ্ছে গিয়ে এই ধরনের মাইক্রো আরএনএ বা সাইলেন্সিং আরএনএ যখন তাদের ফাংশন করছে, তারা তো এমআরএনএ এর সঙ্গে একটা হাইব্রিড তৈরি করে, ওরা একটা ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ তৈরি করে which closely resembles in structure with ADNA। বা যখন রিভার্স ট্রান্সক্রিপ্টেজ সিনথেসিস করে গিয়ে হচ্ছে তোমার একটি আরএনএ, এই সিডিএনএ, তখন ইনিশিয়ালি এমআরএনএটাকে তো টেমপ্লেট হিসেবে রেখে সিনথেসিস করে, দেন ইউ ক্যান হ্যাভ আ ডিএনএ আরএনএ হাইব্রিড, then you can have a DNA RNA hybrid। Okay, so let's not digress from our question। তাহলে এই যে আমাদের মানে অনেক ধরনের আরএনএ হয়, বাট মেইন যে 3 ধরনের দেখা গেল, আরআরএনএ, টিআরএনএ এন্ড এমআরএনএ। তো এই যে আরআরএনএ সিনথেসিসের যে জায়গাটা, দ্যাট ইজ মেইনলি দ্য নিউক্লিওলাস। ঠিক আছে, আমাদের যে নিউক্লিয়াস আছে তার মধ্যে একটা ডেন্স রিজিয়ন আছে, ঠিক আছে, যেটা খুব ব্ল্যাক স্টেন নেয়, মানে খুব গাঢ় স্টেন নেয়, নট ব্ল্যাক, আই এম ভেরি সরি টু সে দ্যাট, a dark stain, it takes a very dark stain, so that is known as the nucleolus। তো এখানে রাইবোজোমাল আরএনএ সিনথেসিস হয়। ওকে, আর তারপরে হচ্ছে, বাট রাইবোজোম doesn't only consist of RNA, it also consists of protein। Okay, so it's a very very big nucleoprotein complex responsible for protein synthesis। হ্যাঁ, এটা একটা, আর রাইবোজোম হচ্ছে একটা খুব বড় নিউক্লিওপ্রোটিন কমপ্লেক্স which is responsible for protein synthesis, মানে প্রোটিন সংশ্লেষে কিন্তু যেটার একটা খুব বড় ভূমিকা আছে। ঠিক আছে, নাও সো why this organelle is so important, কারণ আমাদের ইন্ডিয়া থেকে তো খুব বেশি নোবেল প্রাইজ সেইভাবে পাওয়া যায়নি সায়েন্সের ক্ষেত্রে, আমি বিশেষ করে বলছি, বাট একজন ইন্ডিয়ান তিনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন এক্স্যাক্টলি এই রাইবোজোমের স্ট্রাকচারটা প্রপোজ করার জন্য, এবং তিনি নোবেল প্রাইজটা পেয়েছেন তোমাদের প্রত্যেকের জন্মের পরে। কেউ তার নাম বলতে পারবে আমাকে? স্যার, যিনি ওয়েবেল হাইপোথিসিস দিয়েছিলেন উনি? না, উনি হচ্ছেন গিয়ে হরগোবিন্দ খুরানা। হ্যাঁ, ওয়েবেল হাইপোথিসিস না, মানে যাই হোক, জেনেটিক কোডের স্ট্রাকচারটা উনি, মানে জেনেটিক কোডের যে ব্যাপারটা, তাতে একটা ওনার বিশাল বড় অবদান ছিল সেটাকে ডেসিফার করার ব্যাপারে। তো না, উনি নন, অ্যাবসলিউটলি উনি নন। আর উনি নোবেল প্রাইজ পেয়েছেন তোমাদের জন্মের পরে তো দূরের থাক, আমার জন্মের অ্যাটলিস্ট 20 বছর আগে। উনি বোধহয়
67 ওই রকম সময় না 69 ওই রকম সময় পেয়েছিলেন, ফলে তখন তোমাদের জন্মের কোনো প্রশ্নই ওঠে না। এটা আমি বলছি বারবার, তোমাদের জন্মের পরে। এনি আইডিয়া? স্যার কিছু একটা রামাকৃষ্ণন এরকম। ভেরি গুড, আই গিভ ইট টু ইউ, আই গিভ ইট টু ইউ, ভেরি গুড। রামাকৃষ্ণন বলেছে, এটার জন্যই দিয়ে দিলাম। ঠিক আছে, ওনার নাম হচ্ছে ভেঙ্কি রামকৃষ্ণন বা ভেঙ্কটরামন রামকৃষ্ণন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ভেঙ্কটরামন রামকৃষ্ণন। উনি 2009 নোবেল প্রাইজ পেয়েছেন ফর ডেসিফারিং দ্য স্ট্রাকচার অফ রাইবোজোম। রাইবোজোমের স্ট্রাকচার ডেসিফাই করার জন্য উনি 2009 সালে নোবেল প্রাইজ পেয়েছেন। যদিও ইটস ট্রু যে 2009 সালে তোমাদের পক্ষে রাইবোজোম কথাটা শোনাও সম্ভব ছিল না, তো আই ডোন্ট ব্লেম ইউ ফর দিস, বাট ইয়া এনিওয়ে হি গট নোবেল প্রাইজ। তাহলে ব্যাপারটা হচ্ছে যে এখানে যে হাউ ডিড হি কেম টু নো রিগার্ডিং দ্য স্ট্রাকচার, কারণ এখানে আমরা যখন পড়বো আমাদেরকে কিছু জিনিস বুঝতে হবে। ব্যাপারটা হচ্ছে যে তোমরা যে বই পড়ে থাকো, ঠিক আছে, বর্ধন সেন সাঁতরা, চৌধুরী বর্ধন, ভক্ত, কিংবা এসসি সাঁতরা, ক্লাস 12-এ যে বই পড়ে থাকো তাতে অবভিয়াসলি তোমাদের রাইবোসোম এবং সব অর্গানেলই খুব ভালো করে ডিটেলসে দেয়া আছে, তাই তো? উৎসা, তুমি কোন বই পড়তে ক্লাস 12-এ? স্যার ছায়া প্রকাশনী। ও বাহ, তাহলে তো খুব ভালো। তো তোমার অ্যাড ট্যাডের জন্য তোমাকে কন্ট্যাক্ট করেনি কোনোদিনও? না না, জাস্ট জোকিং। মানে এরকম অনেক ফেসবুকে আমি মজা দেখেছি তো, এই ক্যামেলিয়া রয় বা ইত্যাদি নিয়ে অস্বীকার্য সবার সাফল্যের জন্য ছায়া প্রকাশনী আর কি সব আছে, পারুল প্রকাশনী, আরেকটা কি আছে, রায়ো মার্টিন, তাদের অবদান অনস্বীকার্য। যাই হোক, তো আমি যেটা বলতে চাইছিলাম, এইখানেও কিন্তু ব্যাপারগুলো খুব ডিটেলসে দেয়া আছে, বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট যে 2009 সালের পরে the way we perceive the structure of ribosome is completely different. মানে তোমরা যেটা ধরো পড়েছো ক্লাস 12-এ, সেটার থেকে কিন্তু এটা অনেকটাই ডিফারেন্ট হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে when we see the structure at molecular level, তখন কিন্তু একটা ওভারঅল স্ট্রাকচার, যেটা তোমরা ক্লাস 12-এর বইতে পড়ে এসছো, বা যেটা 2009 কেন বলবো, 9 তো উনি পেয়েছেন, ওই 9ই ধরো, তার আগে যেটা বিশ্বাস হতো এখন সেটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যেটা যেমনি আমি বলেছি যে মাইটোকন্ড্রিয়াল ক্রিস্টির যে অ্যারেঞ্জমেন্টটা এমনিতে আমরা বইতে দেখে থাকি, এখন কিন্তু সেই স্ট্রাকচারটা অনেকটা অল্টার্ড হয়ে গেছে। এক্স্যাক্টলি সেই ধরনের স্ট্রাকচার কিন্তু এখন আর নেই। তো যাই হোক, দ্য পয়েন্ট ইজ যে এইটা হচ্ছে গিয়ে দ্য ফার্স্ট কেস অফ অ্যাটমিক লেভেল স্ট্রাকচার, যেখানে পুরোপুরি রাইবোজোমের ডেসিফাই করা হয়েছে। নাও রাইবোজোমের অ্যাটমিক লেভেল স্ট্রাকচার, এই ব্যাপারটা দুটো প্রশ্ন এবার দাঁড়াচ্ছে যে এটা কোন পদ্ধতিতে হয়েছে, কিভাবে এত ডিটেলসে অ্যাটমিক বা মলিকিউলার লেভেলে রাইবোজোমের স্ট্রাকচার জানা গেছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হোয়াট ডু উই মিন বাই অ্যাটমিক অর মলিকিউলার লেভেল স্ট্রাকচার অফ রাইবোজোম, এটা বলতে আমরা কি বুঝি। এবং তৃতীয় প্রশ্ন যেটা হচ্ছে যে এইটা এত সিগনিফিকেন্স কেন, মানে এটা এত একটা কি বড় ডিসকভারি ছিল, এই এত অর্গানেল আছে, তার এত এত স্ট্রাকচার আছে অ্যাটমিক এবং মলিকিউলার লেভেলে, তো নোবেল প্রাইজ তো কোনোটার জন্য পাওয়া যায়নি। সো হোয়াট ওয়াজ সো সিগনিফিকেন্ট অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ রাইবোজোম দ্যাট ইট ডাইরেক্টলি ইল্ডেড আ নোবেল প্রাইজ? এই তিনটে প্রশ্ন কিন্তু এখন আমরা একটু উত্তর খোঁজার চেষ্টা করব। সো আই উড রেকমেন্ড, এখানে অনেকেই নতুন এসছো ক্লাসে, আমি তাদেরকে বলে দিই যে কথাটা আমি প্রথমে বলেছিলাম, যে দিস ইজ নট আ, মানে তোমাদের স্কুলের ক্লাসের মতো হবে না, যে শ্রদ্ধেয় মাস্টারমশাইরা ওখানে অনেক বড় একটা ক্লাস পড়ান, আমিও পড়িয়েছি, তো সেখানে অন্যরকম একটু পড়াশোনা হয়, যে তারা বাধ্য হন যে একটা লেকচার দিতে বা বোর্ডে কিছু লেখাতে, এবং তোমরা সেটা লিখছো বা পড়ছো। কিন্তু এখানে যেটা হচ্ছে যে আমরা কিন্তু একটু ইন্টারঅ্যাক্ট করব, যে একে অপরের সাথে কমিউনিকেট করব, মানে নলেজটা কিন্তু শেয়ার করতে হবে। আমি বলে গেলাম, তোমরা বসে রইলে, এইভাবে এই পদ্ধতিতে কিন্তু ক্লাস নেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে এই তিনটে প্রশ্নের উত্তর যদি আমরা আজকে খুঁজতে চাই,
হ্যাঁ, তাহলে তোমরা একটু ভাবো, 10 সেকেন্ড ভেবে বলো যে কেন, কিভাবে আবিষ্কৃত হলো, কেন এটা এত সিগনিফিকেন্ট, এগুলো একটু ভাবার চেষ্টা করো। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট থিং। আর দ্বিতীয় হচ্ছে, আরেকটা হচ্ছে যে কি বোঝাচ্ছি আমি মলিকিউলার লেভেল স্ট্রাকচার বলতে আমি কি বোঝাচ্ছি রাইবোজোমে। আজকে সন্ধ্যের মধ্যে আমি রাইবোজোমের নোটটা আপলোড করে দেবো গুগল ক্লাসরুমে, সবাই কিন্তু নেক্সট ক্লাসের আগে ওটাকে ভালো করে একবার দেখে নেবে। দ্যাটস ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, ওকে স্যার। না না ওকে না, তুমি বলো স্ট্রাকচারটা কি কি, যে প্রশ্নগুলো করলাম সে প্রশ্নগুলোর উত্তর দাও। অদিতি, ইয়েস স্যার। হ্যাঁ বলো, প্রশ্নগুলো বলো, উত্তরগুলো স্যার বলো। স্যার রাইবোজোম তো সাধারণত অ্যাকর্ডিং টু স্ট্রাকচার ওয়াইজ প্রোটিন আর রাইবোনিউক্লিক অ্যাসিড আরএনএ দিয়েই তৈরি হয়েছে। হুম, হুম। তাহলে মলিকিউলার আর লেভেল স্ট্রাকচার বলতে আমি কি বোঝাচ্ছি? দ্যাটস ভেরি গুড। স্যার স্যার এমআরএনএ আছে, আর স্যার সাব ইউনিটে ভাগ থাকে, মানে রাইবোজোমটা, এবার তার হ্যাঁ, মধ্যে এমআরএনএ আছে। হুম, হুম। এমআরএনএ মানে ট্রান্সলেশনের সময় অবভিয়াসলি এমআরএনএ তার মধ্যে দিয়ে পাস করে দুটো সাব ইউনিটের মধ্যে দিয়ে, মোর অর লেস। হ্যাঁ, তো এইটার মলিকিউলার লেভেল স্ট্রাকচার বলতে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল আরআরএনএ এবং প্রোটিন গুলো কোথায় কোথায় লোকেটেড আছে রাইবোজোমের মধ্যে। এই যে এত প্রোটিন, এত আরআরএনএ সাব ইউনিটস আছে, এগুলো কোথায় কোথায় এক্স্যাক্টলি লোকেটেড আছে। নেক্সট হচ্ছে এরা কোথায় এমআরএনএ এর সাথে আর কি ইন্টারঅ্যাক্ট করছে, কোন কোন আরআরএনএ, কোন কোন রাইবোজোমাল প্রোটিন এরা কিন্তু এমআরএনএ এর সাথে ইন্টারঅ্যাক্ট করছে। এবং এই যে এত বড় একটা প্রোটিন সিনথেসিস মেশিনারি, তার যে ডিফারেন্ট ক্যাটালিটিক ফাংশন আছে, কোন আরআরএনএ কোন প্রোটিন কি ফাংশন প্লে করছে with respect to protein synthesis, that has been deciphered with the molecular resolution structure of ribosome. ওকে, কোন সাব ইউনিট, কোন প্রোটিন, তার কি ফাংশন, কি ক্যাটালিটিক অ্যাক্টিভিটি, তার স্ট্রাকচার কোথায়, তার লোকেশন কোথায়, সে কার সাথে ইন্টারঅ্যাক্ট করছে, প্রত্যেকটা জিনিস হ্যাজ বিন ডেসিফার্ড, ওকে, উইথ দ্য molecular resolution structure of ribosome. Am I clear? এইটা কিন্তু হচ্ছে গিয়ে, and how this structure is basically deciphered, এটার জন্য যে টেকনিকটা ব্যবহার করা হয়েছে সেটাকে আমরা বলছি এক্স রে ক্রিস্টালোগ্রাফি বা এক্স রে ডিফ্র্যাকশন। এটা তোমরা কিন্তু পড়বে গিয়ে হচ্ছে তোমাদের থার্ড সেমেস্টারে। ওকে, রানিং আউট অফ টাইম এত তাড়াতাড়ি। ওকে, এইটা তোমরা পড়বে গিয়ে হচ্ছে কিন্তু তোমাদের থার্ড সেমেস্টারে, যে হোয়াট ইজ দ্য টেকনিক, মানে হোয়াট ইজ এক্স রে ডিফ্র্যাকশন, তার সাহায্যে কি করে আমরা মলিকিউলার লেভেল স্ট্রাকচার ডেসিফার করতে পারি। বাট ফর দ্য টাইম বিং তোমাদের এইটুকু মনে রাখতে হবে যে রাইবোজোমের মলিকিউলার লেভেল স্ট্রাকচার ডেসিফার করা হয়েছিল বাই মিনস অফ এক্স রে ক্রিস্টালোগ্রাফি বা এক্স রে ডিফ্র্যাকশন, and to some extent by NMR spectroscopy, and to some extent by NMR spectroscopy. Okay, so these two things you have to keep in your mind. Now the last question for today সেটা হচ্ছে যে why this structure is so important, যে এটার জন্য, এটা ডেসিফার করার জন্য একটা নোবেল প্রাইজ দেয়া হলো। অদিতি, তোমার ক্লাস 12 এ কত পার্সেন্ট ছিল? স্যার আমার 86% ছিল। ভেরি গুড। কত বায়োলজিতে কত ছিল? স্যার বায়োলজিতে আমার হয়েছিল, টোটাল হয়েছিল 82, মানে আচ্ছা, সব মিলে 100। তুমি কি বহরমপুরেরই? হ্যাঁ স্যার, আমি বহরমপুরেরই। কোন স্কুলে? মহাকালী পাঠশালা? না স্যার, রেখারেখা আমি সভা? ওই স্যার আমি 10 পর্যন্ত মেরি ম্যাকুলেটে পড়েছিলাম, হ্যাঁ, দিয়ে তারপরে আমি 11-12টা এমসিবি তে পড়েছি। এমসিবি মানে? এমসি মানে মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ। ও আচ্ছা, মানে আমি ঠিক চিনি না এগুলো। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা ঠিক আছে,
তো যেটা হচ্ছে যে ক্যান এনিবডি টেল মি, আচ্ছা লেট মি গিভ ইউ আ হিন্ট অন দিস। সেটা হচ্ছে ব্যাপার হচ্ছে যে আমাদের ধরো কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয়, তাহলে আমরা অ্যান্টিবায়োটিক খাই। কেন অ্যান্টিবায়োটিক কেন খাই? অ্যান্টিবায়োটিক কি কাজ করে আর কিভাবে কাজ করে? এনি আইডিয়া? কে বলবে? উৎসা, অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে আর কি কাজ করে? স্যার অ্যান্টিবায়োটিক আমাদের যদি দেহে কোনো মানে ভাইরাস ঢোকে সেটাকে আহ, ধ্বংস করে, কিন্তু এটার সাথে সাথে মানে যেগুলো কিছু উপকারী জিনিসও থাকে সেগুলোকেও নষ্ট করে দেয়। প্রথম এর কথা জন্য হচ্ছে যে কোনো ভাইরাস এর উপর অ্যান্টিবায়োটিক কাজই করবে না। অ্যান্টিবায়োটিক হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল কিংবা অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট। ব্যাকটেরিয়া, সরি হ্যাঁ, স্যার। যেটা অন্য ব্যাকটেরিয়া বা অন্য ফাঙ্গাস তৈরি করে। কেন? অ্যাজ আ মিনস অফ ইমিউনিটি আগেনস্ট আদার ব্যাকটেরিয়া এবং আদার ফানজাই। ঠিক আছে, আদার ফানজাই। তাহলে এবার তোমার নেক্সট প্রশ্ন হবে যে স্যার এটা তো আপনি ভুলভাল বলছেন, তাহলে করোনা হলে কেন অ্যান্টিবায়োটিক দেয়? এইডস হলে, আচ্ছা করোনা ছেড়ে দিন, করোনা হলে এখন অ্যান্টিবায়োটিক না খেলেও সেরে যাচ্ছে, একটু মাংস টাংস ভালো করে খেলে এবং ভিটামিন খেলেও সেরে যাচ্ছে, ফাইন। তাহলে এইডস হলে কেন অ্যান্টিবায়োটিক দেয়? ঠিক আছে, এটা তো আপনি কি বলছেন, এটা তো পুরোপুরি একটা ভাইরাল ডিজিজ, এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এটা আমরা নাম শুনেছি। তাহলে আপনি কি করে এই জিনিসটা বলছেন যে অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে? তার কারণ হচ্ছে যে কোনো ভাইরাস যখন তোমাকে ইনফেক্ট করবে, দ্য থিং দে ডু ইজ সে তোমার ইমিউনিটিটাকে খুব লো লেভেলে নামিয়ে দেবে। ওকে, এবার ওয়ান্স ইউর ইমিউনিটি ইজ ডাউন, you are susceptible to secondary bacterial infections. Once your immunity is down, you are susceptible to secondary bacterial infections. মানে ধরো এইচআইভি যদি কাউকে ইনফেক্ট করে এবং সে যদি সিমটোম্যাটিক হয়, ভবিষ্যতে যদি তার এডস হয়, তাহলে যেটা ব্যাপার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে তার ইমিউনিটিটা এত কম লেভেলে চলে যাবে যে সে কিন্তু এইচআইভিতে মারা যাবে না, সে মারা যাবে গিয়ে হচ্ছে হয় নিউমোনিয়া বা টিউবারকুলোসিস বা সেপ্টিসেমিয়া ইত্যাদি, যেগুলো কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন। তাই জন্য সেগুলোর এগেনস্টে সেফগার্ড করার জন্য তাকে কিন্তু একটা সেকেন্ডারি অ্যান্টিবায়োটিক থেরাপি দেওয়া হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। সো দিস ইজ দ্য থিং, এই জিনিসটা কিন্তু একটু মাথায় ভালো করে গেঁথে দিতে হবে। বাট মাই কোয়েশ্চেন ইজ যে এই অ্যান্টিবায়োটিক্স গুলো কাজ করে কি করে? ওকে, হাউ দিস অ্যান্টিবায়োটিক্স ফাংশন। দেখো আমি তোমাদের আগেও বলেছি যে মেনলি 4টে লেভেল থাকে। ফার্স্ট লেভেল হচ্ছে সেল ওয়াল সিনথেসিস আটকানো, যেমনি পেনিসিলিন। নেক্সট হচ্ছে গিয়ে রেপ্লিকেশন আটকানো, যেমনি কোনো ডিএনএ গাইরেজ ইনহিবিটর লাইক ন্যালিডিক্সিক অ্যাসিড। তারপর ধরো ট্রান্সক্রিপশন ব্লক করা, যেগুলো হচ্ছে গিয়ে ধরো আরএনএ পলিমারেজ ইনহিবিটর রিফ্যাম্পিসিন। বা ট্রান্সলেশন আটকানো, মোস্ট অফ দ্য অ্যান্টিবায়োটিক ক্লোরামফেনিকল, ক্যানামাইসিন, স্ট্রেপ্টোমাইসিন সবকটা কিন্তু যেটা করে গিয়ে হচ্ছে ট্রান্সলেশনকে ব্লক করে বা প্রোটিন সিনথেসিসকে ব্লক করে। এবার নেক্সট প্রশ্নটা হতে পারে কার? অবভিয়াসলি ব্যাকটেরিয়া। সেল ওয়াল সিনথেসিস বলো, রেপ্লিকেশন বলো, ট্রান্সক্রিপশন বলো, ট্রান্সলেশন বলো, সেটা ব্যাকটেরিয়ারই ব্লক করবে। তারপরের প্রশ্ন হতে পারে তাহলে স্যার আমাদেরটা কেন করে না? আমাদেরটা এই জন্য করে না যে আমাদের ট্রান্সলেশনাল মেশিনারি আর ব্যাকটেরিয়াল ট্রান্সলেশনাল মেশিনারি কিন্তু কমপ্লিটলি আলাদা। কারণ আমাদের 80S রাইবোজোম থাকে, তার সাব ইউনিটস আলাদা, তার সাব ইউনিটস আলাদা। ব্যাকটেরিয়াল বা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে 70S রাইবোজোম থাকে, তার সাব ইউনিট আলাদা, তার সাব ইউনিট আলাদা। এইবার এই অ্যান্টিবায়োটিক গুলোর মোড অফ ফাংশন, মানে এরা কোথায় গিয়ে প্রোটিন সিনথেসিসকে ব্লক করছে ব্যাকটেরিয়াল, যার জন্য ব্যাকটেরিয়াল ইনফেকশনটা ব্লক হয়ে যাচ্ছে। কারণ ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস না হলে ব্যাকটেরিয়া তো বাঁচতে পারবে না। তাহলে এরা কোথায় গিয়ে ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিসকে ব্লক করছে, যার জন্য ব্যাকটেরিয়াল ইনফেকশন ব্লক হয়ে যাচ্ছে, সেই ব্যাপারটা কিন্তু ডেসিফার্ড হবে। ওকে, সেই ব্যাপারটা কিন্তু ডেসিফার্ড হবে ওয়ান্স উই নো the complete molecular structure of ribosome in conjunction with different antibiotics.
so that we can know at which position these antibiotics is affecting their function. Now why do we need to know that? কারণ আমরা জানি যে দিন দিন নতুন ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স against অ্যান্টিবায়োটিক কিন্তু ডেভেলপ করছে, মানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট স্ট্রেন ব্যাকটেরিয়া ডেভেলপ করছে। ছোটবেলায় পেট খারাপ হলে আমরা এন্টারোকুইনাল খেতাম, মানে আমার ছোটবেলায়, তোমাদের ছোটবেলায় তো এন্টারোকুইনালও কাজ করতো না, কিন্তু আজকে তো কেউ এন্টারোকুইনাল খায় না। কেন না? ব্যাকটেরিয়া এন্টারোকুইনালের এগেনস্টে রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে। তারপরে এসছে অ্যামিক্লিন, অ্যামভিজাইন, হ্যাঁ এখন লোকে নরফ্লক্স খাচ্ছে। তো এতগুলো সিরিজ অফ অ্যান্টিবায়োটিকের এগেনস্টে কিন্তু ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। কেন ডেভেলপ করছে? কারণ তারও একটা মেকানিজম অফ সার্ভাইভাল আছে। এই মতো অবস্থায় যদি আমি এক্স্যাক্টলি জানতে পারি যে অ্যান্টিবায়োটিকটা কিভাবে, কি পদ্ধতির মাধ্যমে ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস আটকাচ্ছে, তাহলে আমি নতুন নতুন ভেরিয়েন্ট অফ অ্যান্টিবায়োটিক বানাতে পারবো, যে অ্যান্টিবায়োটিক গুলোর সাহায্যে কিন্তু ভবিষ্যতের ব্যাকটেরিয়াল ইনফেকশন আটকানো যাবে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াকেও আটকানো যাবে ফ্রম ইটস গ্রোথ। দ্যাট ইজ হোয়াই it was so essential for this discovery of molecular structure of ribosome. Okay, and Venki Ramakrishnan got a Nobel Prize for the same. Okay, so this is the total thing. Just ribosome structure যদি molecular detail এ আমরা পাই, তাহলে কমার্শিয়ালিও ভাবো মাল্টি-বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, অ্যান্টিবায়োটিক সিনথেসিসের যে ইন্ডাস্ট্রি, তাদের কতটা লাভ হবে। তারা নতুন নতুন ভ্যারিয়েন্ট অফ অ্যান্টিবায়োটিক কেমিক্যালি সিনথেসাইজ সস্তায় মার্কেটে আনতে পারবে, যেটার সাহায্যে কিন্তু আমাদেরও প্রচুর লাভ হবে, কারণ আমাদেরও ডিফারেন্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু আস্তে আস্তে পুরোপুরি কার্ভ হয়ে যাবে। ওকে, সো টুডে আই এন্ড মাই ক্লাস হিয়ার। আজকে মঙ্গলবার, বৃহস্পতিবার দিন সকাল 10টার সময় আমাদের নেক্সট ক্লাস। তার মধ্যে আজকে সন্ধ্যে বা কালকে আমি নোটসটা দিয়ে দেব, নোটসটা যতদূর সম্ভব পড়ে রাখবে। হ্যাঁ, অ্যান্ড উই উইল হ্যাভ আওয়ার নেক্সট ক্লাস। আর একটু সিরিয়াসলি পড়াশোনা না করলে কিন্তু খুব বিপজ্জনক। আর এর মধ্যে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে, আজকে আরেকবার শুনে নাও অডিওটা, নিয়ে নেক্সট ক্লাসের শুরুতেই করো। ওকে, সো উই এন্ড হিয়ার।